বাঙালির বেশ কিছু পুরনো মা ঠাকুমার রান্না রয়েছে যার স্বাদ আজও অতুলনীয়। তার মধ্যে এই যে গোটা রান্না, এটা খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি। তাই প্রবাসের মাটিতে আজ নিজের হাতে গোটা সেদ্ধ বানিয়েছি। শ্বশুরবাড়ির সব নিয়ম মানতে পারিনি ঠিকই, তবে স্বাদে কিন্তু বেশ ভালোই অতুলনীয় হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা বংবিদেশিনীর নতুন আরও একটি গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। প্রতি বছর সরস্বতী পুজোর দিন বিকালবেলা আমাদের বাড়িতে মশলা দিয়ে গোটা সেদ্ধ রান্না হয়। ওই মা ঠাকুমা পিসি সবাই মিলে একদম দুপুর থেকেই তোড়জোড় লাগিয়ে দিত সবজি কাটার। আর সত্যি কি বলুন তো, তারপরের দিন ওই শীতল ষষ্ঠী হতো, মানে শিল পুজো। আর ওই দিনকে আমরা ওই পান্তা ভাত বা মুড়ি দিয়ে গোটা সেদ্ধ খেতাম। এখানে আসার পর থেকে তো সেই সুযোগটা আর হয় না। আর ইভানের বাবাই বলছে যে কতদিন হয়ে গেল দেখো, আমাদের আর গোটা সেদ্ধই খাওয়া হয় না। যদি পারো একটু বাড়িতে করো, কী কী লাগবে বলে আমি এনে দেবো। তো তার জন্যই আগের দিনে এই সমস্ত কিছু জোগাড় করে এনেছি। শিম, কড়াইশুঁটি, বেগুন, রাঙালু, মোটামুটি যা যা মনে ছিল। আবার মাকে একবার ফোন করে জিজ্ঞাসা করে নিয়েছিলাম, মা বলে দিয়েছিল। তো সব কিছু যে পেয়েছি সেটা বলবো না, তারই মধ্যে এই যে পালং শাকটাই দেখুন না। গোটা রান্নাতে কি হয়, ওই যে শীষ পালং যেটা হয় একটু ডান্ডি ডান্ডি ডাঁটা ডাঁটা থাকে, সেটা দিয়েই করা হয়। তো আমাদের এখানে তো এই পাতাসার পালং শাকই পাওয়া যায়, তার জন্য এটাকেই নিয়ে এসেছি। আরও বেশ কিছু সবজি রয়েছে যেগুলো গোটা গোটা দিয়েই করতে হয়। আর সমস্ত সবজি গোটা গোটা দিয়ে বা ওই 7টা 6টা এরকম করে দিয়ে যদি করতে চাই, তাহলে একটা বড় একটা হাঁড়ির দরকার। সেরকম কোনো হাঁড়ি বা পাত্র তো আমার কাছে নেই। আবার অত গোটা সেদ্ধ করেই বা কী করব, তাই যে সমস্ত সবজিগুলো ছোট ছোট ছিল সেগুলো গোটা গোটা করে নিয়েছি। আর আলু, রাঙালু এগুলো কি করেছি, একটা গোটা নিয়ে সেটাকেই ওই 7টা বা 6টা টুকরো করে নিয়েছি। আমার মা বলছিল যে যেহেতু তোর প্রথমে ছেলে, তোকে 6টা করে সমস্ত জিনিস নিতে হবে। আমি যেহেতু মেয়ে ছিলাম আমার বাড়িতে, তার জন্য আমার বাড়িতে নাকি 7টা করে জিনিস নেওয়া হয়। তো ওই মোটামুটি মায়ের থেকে জেনে নিয়েছিলাম, আর সেই রকমভাবেই অল্প একটু জোগাড় করেছি। তারপর দেখুন, এখানে সমস্ত সবজিগুলো আস্তে আস্তে ভেজে নিয়ে তুলে নেব। তারপর গোটা সেদ্ধতে তো খুব বেশি মশলা লাগে না। আর আগের দিনের সরস্বতী পুজোর ভ্লগটা একটু বড় হয়ে গিয়েছিল, নইলে আগের দিনের ভ্লগেই এটা যোগ করে দিতে পারতাম। তারপর ভাবলাম না, দরকার নেই, অন্য আলাদাভাবেই না হয় আপনাদের সঙ্গে শেয়ার করব, নইলে ওটা আবার সিনেমা মনে হবে আপনাদের, তার জন্যই করিনি। তো আজকের ব্লগটা কিন্তু সরস্বতী পুজোর দিন বিকাল থেকেই শুরু করছি। আর এই তো দেখুন, অল্প একটু তেলের মধ্যে সমস্ত সবজিগুলো ভালো করে ভেজে নিয়ে এখানে 5 ফোড়ন আর আদা ফোড়ন দিয়ে একটু মানে ভেজে নিয়ে তারপর কড়াইগুলো দিয়ে দিচ্ছি। তবে কি জানেন তো, পরে মাকে বলছিলাম, মা বলছে 5 ফোড়ন দেয় না, এতে নাকি জিরে ফোড়ন দিতে হয়। তো কি আর করা যাবে, একটু ভুল হয়ে গেছে। আসলে কখনো করিনি, শ্বশুরবাড়িতেও করিনি। আর আমার শাশুড়ি মারা যাওয়ার পর থেকে আমার শ্বশুরমশাইও যেহেতু করেননি আর আমাকেও বলেননি। আর আমরা তো বাইরে বাইরেই থাকতাম, ওই আসতাম, আনন্দ করতাম সরস্বতী পুজোর সময়, আবার বাক্স পাটরা গুছিয়ে আবার চলে যেতাম। তার জন্য এসব কিছু করতেও লাগেনি। তাই বিয়ের পর থেকে মাই ওই গোটা সেদ্ধ পাঠিয়ে দিত। আর শ্বশুরবাড়ির পাড়াতে একটা দাদা ছিল, তাদের বাড়িতে খুব সুন্দর গোটা রান্না হতো, তো তারাও দিয়ে যেত। আমরা বলতে পারেন গোটা রান্না না করেও বাড়িতে খেতে পেতাম। এখানে আসার পর কি হয়েছে, ওটা তো আর পাওয়া যায় না। আগের বছরে অনেকবার চেষ্টা করেছিলাম যে সরস্বতী পুজোর আগে যদি বাড়ি যেতে পারি, তাহলে আবার গোটা রান্না খেতে পাবো, কিন্তু সেটাও হয়নি। যেতে যেতে বেশ অনেকটাই দেরি হয়েছিল, সরস্বতী পুজো হয়ে গিয়েছিল। তাই এবারে ওই স্বাদটা আনার জন্য মায়ের মতো করে বা যতটুকু যা জানি সেই হিসাবে গোটা রান্নাটা করেছি। আর জানেন তো, খুব সুন্দর খেতে হয়েছিল। হ্যাঁ, গোটা গোটা রান্নাগুলো দিলে বা সবজিগুলো দিলে আর হয়তো ভালো হতো, তবে যেটা করেছিলাম সেটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। আমরা তো এই দিনকে রাতে, মানে সরস্বতী পুজোর দিন রাতে যে খিচুড়ি ভোগ বেঁচেছিল, আলুর দম বেঁচেছিল, সেগুলো খেয়েছিলাম। আর তার সঙ্গেই গোটা রান্না খেয়েই শুয়ে পড়েছিলাম। আর সত্যি বলতে কি বলুন তো, প্রচণ্ড টায়ার্ডও ছিলাম, কারণ সকাল থেকে উঠে সব কিছু করেছি, আর একটু তো দৌড়ঝাঁপ থাকেই পুজোর দিনে, তাই না? তো এই তো দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মোটামুটি গোটা রান্না কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে কোনো কিছু রেকর্ড করিনি, মানে খাওয়া দাওয়া বলুন বা অন্য কিছু। আমরা খাওয়া দাওয়া করে ওই নিজেরা নিজেদের মতো গল্প করতে করতে শুয়ে পড়েছি।
আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আমরা ওই ব্রেকফাস্টে মুড়ি আর গোটা সেদ্ধ খেয়েছিলাম। কারণ অনেকটাই হয়ে গিয়েছিল না? অল্প, অল্প সবজি দিয়েই করি বা কম করে করারই চেষ্টা করি না কেন? এই সমস্ত রান্না দেখবেন শুক্তো, গোটা সেদ্ধ বা রান্না পুজোর সময় যে রান্নাগুলো হয় সেগুলো অল্প, অল্প করতে, করতে বেশ অনেক রকম হয়ে যায় আর অনেকটাও হয়ে যায়। তার জন্য থেকে গিয়েছিল কিছুটা। সকালবেলা ব্রেকফাস্টে এইটাই খেয়ে নিয়েছিলাম। আর পরের দিনে না বেশ সুন্দর রোদ উঠেছিল আর তার সঙ্গে ছিল প্রচণ্ড ঠান্ডা। মানে ঠান্ডা বলতে ওই যে স্নোফল হয়েছে বা বরফ পড়েছে ওরকম কিছু না। টেম্পারেচারটা অনেকটা নেমে গিয়েছিল, তার জন্য গুঁড়ো, গুঁড়ো কিছু স্নো জমে গিয়েছিল। তবে আবার আস্তে, আস্তে রোদ উঠছিল, তখন আবার সেগুলো গলেও যাচ্ছিল। আমি এই তো একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর উপরের বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। কেননা দেখবেন যে বিছানাটা যদি ভালো করে গোছানো না হয় না, তাহলে মনটা কিরম ছটফট করে। এমনিতে যদিও আমার বিছানা গোছাতে দেরিই হয়, তবে ইভান স্কুলে চলে যায়, তারপর ইভানের পাপা কাজে চলে যায়, তারপরেই আমি বিছানা বা উপরের ঘরটা গোছাই। আজকে দেখলাম যে না, সবাই বেশ তাড়াতাড়ি উঠে পড়েছে, এদিকের কাজগুলোও তাড়াতাড়ি হয়ে গেছে। আর দেখুন না, জানলা দিয়ে কি সুন্দর রোদ এসেছে আমার বিছানাটায়। এই শীতকালের দিকটা, প্রথমে যখন শীতকালটা থাকে মানে ওই ডিসেম্বর মাস পর্যন্ত, আমরা তো সূর্যের দেখা পাই না, তবে রোদ উঠলে অল্প অল্প আসে মেঝের দিকটায়। আবার যখন মানে আমার সূর্যের দরকার পড়ে না গরমকালে, তখন একদম পুরো বিছানা ভর্তি হয়ে রোদ। আমি মাঝে মধ্যে ইভানের পাপাইকে বলি, দেখো শীতকালে রোদের দরকার হয় তখন বিছানার দিকটায় রোদ আসে না, আর যখন রোদের দরকার নেই তখন একদম রাত 10টা অবধি এই রোদ বিছানার মধ্যে যেন মনে হয় পড়ে থাকে। যাই হোক, এই তো বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। আর আজকে ভাবছিলাম বেশ কিছু জামা কাপড় জমা হয়ে রয়েছে, সেগুলোকে কেচে ধুয়ে পরিষ্কার করব। তারপর ওই ঠান্ডা ঠান্ডায় করতে করতে প্রায় 10:30টার মতো বেজে গেছে। ভাবলাম যে থাক, আজ আর করবো না, আবার একটু পরেই তো রোদও চলে যাবে। কালকে একদম সব ইভানের স্কুল ড্রেস থেকে শুরু করে ইভানের পাপায়ের অফিসের জামা কাপড় অনেক কিছুই জমেছে, একেবারে সব ধুয়ে দেবো। তার আগে দাঁড়ান, বাইরেটা আপনাকে দেখাই। এই যে দেখুন না, কি সুন্দর রোদ উঠেছে। আর টেম্পারেচারটা কম থাকার জন্য অল্প ওই যে সাদা সাদা হয়ে রয়েছে, ওগুলো একটু একটু স্নো জমেছে, খুব বেশি পড়েনি। এখন তো এবার আস্তে আস্তে ঠান্ডাটা কমে যাচ্ছে, ওই আজকাল পরশু বা এই 2 সপ্তাহের মধ্যে একটু আধটু পড়ে যাবে, তারপরে আর পড়বে না। একটু গুঁড়ো গুঁড়ো নুনের মতো হয়ে রয়েছে। আমি এই নিচে এসেছি, ভাবলাম একটু রেকর্ড করে আপনাদেরকে দেখাবো, তার জন্যই এই যে নিচে এসেছি। আর সূর্যের আলো পড়েছে বলে না হয়তো ক্যামেরাটা একটু গ্লেয়ার এসে গেছে, মানে আলো পড়ে গেছে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর এই তো ইভানকে স্নান করিয়ে দেবো, তার জন্য ওর জামা কাপড় সমস্ত কিছু বের করে নিচ্ছি। আসলে স্নান করানোর পরে বের করতে গেলে বেচারা এমন কাঁপে, আমার দেখেও মানে ওকে দেখে কষ্ট হয়। তার জন্য ভাবি যে না, সমস্ত কিছু এক জায়গায় করে রেখে যাই, স্নান করিয়ে এসেই একদম ওকে গরম গরম পরিয়ে দেবো। আর হিটার চললে তো আমি একদম হিটারের সামনে রেখে যাই, আর না চললেও এই যে বিছানাটায় রোদ আসছিল তার জন্য ওর সামনেটা করে রেখে গিয়েছিলাম। আর স্নান করিয়ে ওকে বললাম একদম মোজা জুতো পরে সমস্ত কিছু করে পায়ে চাপা দিয়ে বসে বসে খেল। এমনিতে জানেন তো, আপনারা ভাবেন হয়তো খুব ভালো কথা শোনে, ও মোটেই কথা শোনে না। ওই যখন বসিয়ে দিয়ে যাই তখন বসবে, তারপর এদিক ওদিক ছোটাছুটি করবে। আর বাচ্চা ছেলে, কতই বা বসিয়ে রাখবো, তাই না? এই তো ওকে রেডি করে দিয়েছি। আজকে তো খুব বেশি কাজের চাপ নেই। ভাবছি ওই সরস্বতী ঠাকুরের পুজোর যে জায়গাটা রয়েছে সেখানে ফুল টুল রয়েছে, সেগুলোকে একটু পরিষ্কার করে নেব। আর ইভানকে বললাম এই যে অ্যানিমালের সেট আবার বাবার সঙ্গে গিয়ে একটা কিনে এনেছে, অ্যানিমাল বলছি, ইনসেক্টের সেট, সেটা নিয়েই আজকে আপাতত ওর চলে যাবে, আর ওদিকে আমার কাজগুলো হয়ে যাবে। আর কি বলুন তো, যতই বলি না কাজ নেই বা কম আছে, কোথা দিয়ে যে সংসারের কাজ বেরিয়ে আসে সেটা বলা ভীষণ মুশকিল। আর ঠাকুরের কাজকর্ম করতে গেলে একটু মন দিয়ে করতে হয়, সমস্ত ফুলপত্র ফেলা, ঠাকুরের বাসনগুলোকে ধোয়া, জায়গা মতো তোলা, সব কিছু আলাদাভাবে করতে গেলে একটু সময়ও বেশি লাগে। তবে একটা জিনিস ভালো, আজকে রান্নার খুব একটা বেশি চাপ নেই। আর এই যে আমার ছোট্ট সরস্বতীটা আপনাদের বলছিলাম না, সব ঠাকুরগুলোই খুব ছোট ছোট, সব জায়গা মতো তুলে দিয়ে ভালো করে পরিষ্কার করে জায়গাটা গুছিয়ে নেব। তো যাই হোক, চলুন আমার আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিনে। আপনারা আপনাদের পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।